হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এসেছি হচ্ছে চেন্নাই সিএমসি হসপিটালে, মানে বাংলাদেশ থেকে নর্মালি ইন্ডিয়াতে যদি কেউ চিকিৎসা করাতে আসে এই হসপিটালে আসে। তো আমি এসেছি, তোমরা অনেকেই জানো যে যারা আমাকে অনেক আগে থেকে ফলো করো তোমরা জানো যে আমার কিন্তু সিরিয়াস ইনসোমনিয়া প্রবলেম রয়েছে, আমি অনেকবার। তো এরকমও সময় যায় যে আমার মাঝে মাঝে টানা 48 ঘন্টা ঘুম হয় না, মানে এরকম একটা সমস্যা, মাথা সবসময় ওভারহিট হয়ে থাকে। তো সেই জন্য আমি ডক্টর দেখাতে এসেছি। তো ওই পুরো প্রসেসটা আমি কিভাবে আসলাম একবারে বাংলাদেশ থেকে এই পর্যন্ত, তারপরে হচ্ছে তোমার এখানে ডক্টর দেখানোর প্রসেসটা কি, অ্যাকচুয়ালি আমার এই ইনসোমনিয়া বা আমার যে ঘুম হয় না এই জিনিসটার কোনো সুরাহা হয় কিনা, সব কিছু আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। বাট আমি যে ভিডিওগুলো করছি এগুলো জাস্ট যে ওই ভ্লগের উদ্দেশ্যে এরকম কিছু না, আমি জাস্ট আমার লাইফের একটা স্মৃতি রেখে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মানে আমার বাবার আমার কাছে একটা ছবি ছাড়ার কোনো স্মৃতি নেই, বাট এখানে আমি কন্টিনিউয়াসলি রেগুলারলি আমার মানে আমার লাইফে কি কি করেছি সব স্মৃতি রেখে যাব, যাতে আমি থাকি বা না থাকি আমার বাচ্চা দেখতে পারে যে আমার আব্বাই কি কি করছে। তো আমি যাত্রা শুরু করি হচ্ছে আজ থেকে প্রায় 10 দিন পূর্বে, গত 5 জুলাইতে। এবং 5 জুলাইতে আমি বাড়ি থেকে বের হই ইন্ডিয়া আসার উদ্দেশ্যে। এবং আমি প্রথমে আসি হচ্ছে কলকাতা, আর 2-3 দিন স্টে করার পরে আমি কলকাতা থেকে 700 কিলোমিটার দূর কোচবিহার, যেখানে আমি আর কি বিয়ে করেছি, সেখানের উদ্দেশ্যে রওনা দিই। আর কোচবিহার হচ্ছে শিলিগুড়ির কাছে মাত্র 120-140 কিলোমিটার দূরে। তো এই জন্য সাধারণত মানুষ যাতে চেনে সেই সুবিধার্থে আমি আমার শ্বশুরবাড়ি শিলিগুড়ি বলে থাকি। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ি আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার বউ বাচ্চা এখানে রয়েছে, ওদেরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। কিন্তু এর সাথে আমি আরেকটা প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে এবার যদি আমি ইন্ডিয়া যাই ভালো একটা ডক্টর দিয়ে চেক আপও করাবো। তো শ্বশুরবাড়ি 4-5 দিন স্টে করেছি, যথেষ্ট ঘোরাঘুরি করেছি। তো আমার প্ল্যান হচ্ছে আমার বউ বাচ্চাকে বাংলাদেশে আনার আগে আমি ডক্টর দেখিয়ে তারপর আসবো আর কি। তো এই জন্য আমি যেটা করি, গত 12 জুলাইতে সকাল 10টায় শ্বশুর বাড়ি থেকে বের হই শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে শিলিগুড়ি যে এয়ারপোর্টটা রয়েছে সেখান থেকে সরাসরি চেন্নাই আসবো। আর গত কয়েকদিন ভরে এই এলাকাতে ভাই এত বৃষ্টি হচ্ছিল, তবে বৃষ্টি হলেও ওয়েদারটা জোশ ছিল। তো যাই হোক, মোটামুটি 4 ঘন্টার জার্নি, তো রাস্তার ভিউ এনজয় করতে করতে শিলিগুড়িতে চলে আসি। আর তুমি যদি কোথাও বিমানে যেতে চাও, তোমার যে টাইমটা দেওয়া থাকবে তার মোটামুটি 1 ঘন্টা আগে তোমার এয়ারপোর্টে পৌঁছে উপস্থিত থাকতে হবে। কিন্তু আমি যেহেতু অনেক দূর থেকে আসবো, রিস্ক নিইনি, আমি এয়ারপোর্টে মোটামুটি 1.5 ঘন্টা আগে চলে এসেছি। আর এয়ারপোর্টে আসার পরে দেখি শিলিগুড়ি টু চেন্নাই যে বিমানটা যাবে তার কমপক্ষে 70% যাত্রী সব বাংলাদেশি, সব চিকিৎসার জন্য চেন্নাই আসছে। তো শিলিগুড়ি থেকে চেন্নাইয়ের দূরত্ব হচ্ছে 2234 কিলোমিটার। মানে বিষয়টা আমি তোমাকে সহজভাবে বোঝাই যে কত দূরে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 397 কিলোমিটার, সেখানে আমি যাচ্ছি হচ্ছে 2234 কিলোমিটার দূরে। নর্মালি কলকাতা থেকে চেন্নাই আসতে লাগে হচ্ছে 27 ঘন্টা বা 30 ঘন্টা এরকম, আর বিমানে হতে চলেছে এটা পাক্কা 2 ঘন্টা 45 মিনিটের জার্নি। তো সেটাও বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার জন্য খুবই বিরক্তিকর একটা জার্নি ছিল, কারণ আমার কাছে হেডফোন ছিল না। আর বিমানে যখন তুমি আকাশে থাকবে তখন তো ইন্টারনেটও থাকবে না, তো টোটালি বোরিং একটা অবস্থা থাকবে। তো যাই হোক, 3.25 ঘন্টার জার্নি শেষে ফাইনালি চেন্নাই এয়ারপোর্টে নামি, এবং এই ফার্স্ট আমি আমার নিজের বাড়ি থেকে এত দূরে এসেছি। তো চেন্নাই আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন আমার কাছে টেনশন রয়েছে দুটো। প্রথমত, নর্মালি যখন ওয়েস্ট বেঙ্গলে যায় সেখানে কিন্তু সবাই বাংলা বা হিন্দিতে কথা বলে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো এখানে সবাই তামিল ভাষায় কথা বলে। ইভেন অনেকে কিন্তু এখানে হিন্দি বুঝেও না বা বলেও না। তো আমি চিন্তা করছি আমি বাইরে গিয়ে কিভাবে কমিউনিকেট করব, কিভাবে ট্যাক্সি নেব বা কিভাবে হোটেল ম্যানেজ করব। আর তুমি যখন সম্পূর্ণ অপরিচিত একটা এলাকাতে এয়ারপোর্ট থেকে বের হচ্ছ, তারপরে কিন্তু সবচেয়ে বড় যে স্ক্যাম হওয়ার সম্ভাবনাটা থাকে সেটা হচ্ছে লোকাল ট্যাক্সিওয়ালাদের কাছ থেকে, কারণ এখানে কোথায় কিরকম ভাড়া আমরা যাই না, আশেপাশে কোন হোটেল কোথায় রয়েছে সেটাও আমাদের আইডিয়া নেই। তো যাওয়ার পরে তো অনেক ট্যাক্সিওয়ালারা ডাকছে, বাট আমার মাথায় তো একটাই টেনশন, শালারা স্ক্যাম করবো নাকি। পরে দেখি একটা অটোওয়ালা এসেছে। তো আমি আগে অটোওয়ালাকে বলেছি যে এখানে নিয়ারেস্ট কোন হোটেল রয়েছে যেখানে আমি এসি রুম পাবো, সিঙ্গেল 1500 থেকে 2000 টাকার মধ্যে থাকতে পারবো। তো বলে এই যে কাছে আছে, 250 টাকা ভাড়া লাগবে। তো আমি তখন চিন্তা করলাম 250 টাকার মধ্যে থেকে আর কি স্ক্যাম করবে, ওটাই যাই। কিন্তু আমি বরাবরই যেটা করে থাকি, আমি যে অটোতে বা যে গাড়িতে উঠি না কেন, ট্যাক্সিতে উঠি না কেন, সেই অটো বা নাম্বার প্লেটের আমি ছবি তুলে রাখি এবং হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখি কোনো একটা প্রিয়জনকে, যাতে আমি যদি ফার্দারে কোনো বিপদে পড়ি বা কোনো কিছু যদি ওই ট্যাক্সিতে হারিয়ে যায় অন্তত ওকে ট্র্যাক করতে পারি। তো অটোতে ওঠার পর আমি মনে মনে নিজেকে বলছিলাম যে আলামিন তুই খুব চালাক রে ভাই, তুই অ্যাকচুয়ালি খুব স্মার্ট। কিন্তু এরপর যখন ও আমাকে একটা হোটেলের কাছে নিয়ে যায়, বলে যে দেখেন এই হোটেলটা পছন্দ হয় কিনা, ভেতরে গিয়ে দেখেন। তো আমি যখন ভেতরে গিয়ে দেখি রুম তো পছন্দ হয়, আর তখন আমার কাছে মনে হয় এই হালাল পুত্র আমি 250 টাকা ভাড়া দিছি, ভাড়া তো এখানে 100 থেকে 150 টাকা হওয়ার কথা। তখন বললো না আলামিন তুই ঠকছস। আর আরেকটা কথা এখানে মেনশন করতে ভুলে গিয়েছি, এখানে হিন্দি চলে, সবাই হিন্দি বোঝে। তো যাই হোক, আমার গন্তব্য কিন্তু এই চেন্নাই নয়, আমার গন্তব্য হচ্ছে এখান থেকে 140 কিলোমিটার দূর ভেলোর নামের একটা জায়গা, যেখানে ওই সিএমসি হসপিটাল রয়েছে। বাট আমি আজকে সকাল 10টার সময় বের হয়েছি, তো এত জার্নি করেছি যে আমার পক্ষে সম্ভব না যে
আজকে আরও 4 ঘন্টা জার্নি করে আমি ভেলোর যাব। তো এর কারণে আমি চিন্তা করলাম আমি ভেলোর গেলেও আমাকে একদিন হোটেলে স্টে করতে হবে, তাহলে আমি আজকে হোটেলে থেকে যে আজকে রেস্ট নিয়ে যাই, কালকে আমি চলে যাব ভেলোর। মানে বিষয়টা বলছো, এখন যদি আমি সরাসরি ভেলোর যাই ট্যাক্সিতে, তাহলে কিন্তু সেখানে গিয়ে আমার রাতটা ভেলোরেই থাকতে হবে। কিন্তু আমি যদি আজকে রাতটা চেন্নাই থাকি, কালকে সকালে আমি ট্যাক্সি করে ভেলোর চলে যাবো, একই কথা, কিন্তু মাঝখান থেকে আমি রেস্ট পাচ্ছি একটা। আর এই সব জায়গায় আরেকটা স্ক্যামের কথা আমি তোমাকে বলি, ওই সিএনজি বা ওই অটোওয়ালাকে আমি কিন্তু ভাড়া দিয়ে দিয়েছি, তারপর ও পিছু ছাড়ছেই না, ও নাম্বার নেবে, ভাই আপনি কালকে তো ভেলোর যাবেন, ট্যাক্সি আমি ম্যানেজ করে দেবো, প্লিজ আমাকে কল করবেন। মানে চিন্তা করো ভাই, ও নাম্বার না নিয়ে ছাড়লো না, আর বারবার বলছিল ভাই প্লিজ আমাকে কল করবেন, আমাকে কল করবেন। আবার এদিকে যে হোটেল বয় রয়েছে, ও আবার আমাকে ইশারা দিচ্ছে না না ওকে কল দিয়ে না ম্যানেজ করে দেবো ট্যাক্সি। মানে এগুলো চলে আর কি এখানে। মানে যে এলাকায় যত বেশি বহিরাগত ট্যুরিস্ট আসে বা বহিরাগত লোক আসে, সে এলাকার মানুষ তত বেশি স্ক্যাম করে হোটেল বা এই যেসব ট্রান্সপোর্ট খাতে। আর তুমি যদি কোথাও নতুন নতুন যাও, তোমার ওই রাস্তাঘাট চিনতে গেলে ওই 2, 4, 500, 1,000 টাকার স্ক্যামের শিকার হতে হবে, এটা নর্মাল একটা ব্যাপার। আর এই হোটেল আরেকটা মজার কথা বলি, হোটেলে যে হোটেল বয়টা রয়েছে ও কিন্তু বাংলায় ফ্লুয়েন্ট কথা বলতে পারে। বললাম তুমি বাংলা জানো কি হবে? কয় ভাই আমি তো বাঙালি, আমি তো ওয়েস্ট বেঙ্গলের। বললাম নাম কি তোমার? বলে আমার নাম মোহাম্মদ গুলজার। তারপর আমি বলি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এসে জব করো? আসলে ব্যাপারটা হচ্ছে কি, চেন্নাইতে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মানুষ যায় হচ্ছে চিকিৎসা করানোর জন্য। তো এর জন্য ম্যাক্সিমাম হোটেলে তুমি একজন বাংলাভাষী পাবে। আর চেন্নাইতে আসার পরে তুমি যদি কোনো হোটেল ওঠো বা পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি কোনো হোটেল ওঠো, একটা জিনিস প্রথমে মাথায় রাখবে, যখন হোটেলটা বুক করবে আগে জিজ্ঞেস করে নেবে চেক আউট টাইম কয়টায়, মানে কালকে যে তুমি হোটেল ছাড়বে কয়টার আগে বেরোতে হবে। ম্যাক্সিমাম হোটেলে চেক আউট টাইম থাকে 12টা পর্যন্ত, কিন্তু কিছু কিছু হোটেল এই ব্যাপার তোমাকে বলবে না, কিন্তু ওরা হঠাৎ করে বানিয়ে দেবে, ম্যানেজার বানিয়ে দেবে চেক আউট টাইম 10টায়। আর এরপর তুমি তো নিশ্চিন্তে ঘুমাবে, তারপর যখন 10টার পরে বেরোতে যাবে পরের দিনের খরচ বা বাড়তি কিছু টাকা রেখে দেবে। তো এই জন্য যেটা করবে, আগেই জিজ্ঞেস করবে যে চেক আউট টাইম কত। যেমন আমি আগেই জিজ্ঞেস করে তারপর চেক আউট টাইম 12টা কনফার্ম করে তারপর আমি হোটেলটা বুক করেছিলাম। আমি যদিও বেরোবো হচ্ছে সকাল 9টায় বা 10টায়, কিন্তু এই হারামজাদা ম্যানেজার বলেছে 10টায় চেক আউট। আমি বলছি না 10টা চেক আউট হলে আমি তোমার রুম নিবো না, 12টা চেক আউট করে দাও। মানে আমার হাতে উল্টো টাইম থাকবে, কিন্তু আমি ওই ঝামেলায় কেন যাবো? আমি টাকা দিয়ে রুম ভাড়া করছি, 12টা পর্যন্ত থাকবে পরের দিন আমার রুম। তো যাই হোক, হোটেলের রুমে আসার পরে প্রচন্ড ক্ষুধা লেগেছিল, শাশুড়ি কিছু আম দিয়ে দিয়েছে, দেখি লুকিয়ে সেই আমগুলো খেলাম। আর এরপর হোটেলের আরেকজন কর্মচারী এসেছে যে আমার কোনো কিছু লাগবে কিনা। তো মজার ব্যাপার হচ্ছে কি, ও বাঙালি, ওয়েস্ট বেঙ্গলে, ওর নাম হচ্ছে মোহাম্মদ সরফরাজ, খুবই লাজুক কিন্তু খুব ভালো একটা ছেলে। তো পরের দিন সকাল 10টায় 1700 টাকা ভাড়া দিয়ে আমি চেক আউট করি, পকেট একবারে খালি, তারপর কয়টা টাকা উঠালাম। এরপর আমার মাথায় আসলো আমি ভেলোর তাহলে একটা এসি বাসে যাই, 3000 টাকা বাঁচবে, কারণ ট্যাক্সিতে কমপক্ষে 3000 টাকা তো ভাড়া নেবে বা 2500 টাকা ভাড়া নেবে ভেলোর, 140 কিলোমিটার দূর যেহেতু। তো এরপর একটা অটো বা সিএনজির সাথে আমি বার্গেন করি যে বাস স্টেশনে নিয়ে যাবে, তো চাই হচ্ছে 600 টাকা। চিন্তা করলাম আজকে তো আমি ঠকবো না, 300 টাকা বললাম আমি। ও কোনোভাবে মানে না, বলে 500, তারপর 400, তারপর 300তেই মানলো। তারপর যখন বাস স্টেশন নিয়ে গেল তখন আমি কইলাম আলামিন তুই আবারও ঠকছস, ভাড়া সর্বোচ্চ 150 টাকা হওয়া উচিত ছিল। কিন্তু বাস স্টেশনে যাওয়ার পরে দেখি সব নর্মাল বাস, এসি বাসের যে টাইম সেটা 10টায় ছেড়ে গিয়েছে, আর পরবর্তী বাসের জন্য আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। তারপর অটোওয়ালা নিজ দায়িত্বে করলো কি আমাকে আরেকটা বাস স্টপে নিয়ে গেল, কিন্তু সেখানেও বাস নেই, সেখানেও একই অবস্থা। তবে ওই অটোওয়ালা যথেষ্ট মানবিক ছিল, বেচারা আমার সাথে আধা ঘন্টা ওয়েট করেছে আমার বাস খুঁজে দেওয়ার জন্য, যথেষ্ট ওয়েট করেছে। পরে আমি নিজে বলছি ভাই তুমি চলে যাও, তোমার আর দরকার নেই। সর্বোচ্চ 150 টাকা বা 100 টাকায় বেশি নিচ্ছে, তার জন্য কি ওরা আমি মাথা কিনা নিছি নাকি? তো মোটামুটি প্রায় 11:30 বেজে গিয়েছে, আমি এখনো বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি, পেটে প্রচন্ড ক্ষুধা, কিছুই খাইনি। আর তখন দেখি বাস স্টপে একটা বৃদ্ধা মহিলা কোন একটা খাবার সবাইকে খাওয়াচ্ছে আর কি। তো আমার খুব আগ্রহ জাগলো এই জিনিসটা কি। পরে আমি বললাম এটার জিনিসটা কি, দাম কত? ওরা আমার কথা বুঝিনি, কিন্তু আমাকে জাস্ট বুঝিয়েছে 20 টাকা। পরে আমি 20 টাকা দিলাম। এরপর যখন আমাকে দিল অনেকখানি, দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে কি ভাতের মার, মানে ওই রকম একটা প্রোডাক্ট আর কি, চাল আর পানি দিয়ে তৈরি করা ভাতের মারের মতো, হালকা নাস্তা হিসেবে সবাই আর কি ওইখানে খায়, প্রচলিত খাদ্য, বাট আমি খেতে পাই না আনফর্চুনেটলি। এরপর আমি যাই হচ্ছে ট্যাক্সি স্টেশনে, এবং সেখানে একটা সিএনজিওয়ালা আমাকে হেল্প করতে চাই, এবং হেল্প করার ধরন দেখে আমি বুঝতে ফেললাম এও নিশ্চিত কমিশন খাবে। তা না হলে দেখো তুমি কীভাবে বুঝবে যে কেউ তোমার কাছ থেকে কমিশন খেতে যাচ্ছে? কেউ যদি খালি দেখিয়ে দেয় যে অমুক জায়গায় যান, তখন আপনি ট্যাক্সি পেয়ে যাবেন, কিন্তু কেউ যদি আগ্রহ করে তোমাকে সাথে করে নিয়ে যায় তখন তুমি বুঝবে ডাল মে কুছ কালা হে। তো ট্যাক্সিওয়ালা আমার কাছে ভাড়া চাইলে হচ্ছে 4000 টাকা। আমি বললাম না, স্রেফ 3 দিতে পারবো, ট্যাক্সিওয়ালা যাবে না। পরে আমি ঘুরে যাওয়া ধরলাম অন্যদিকে, তখন ট্যাক্সিওয়ালা আবার ডাক দিয়েছে যে আই। তবে ট্যাক্সি হায়ার করার আগে অবশ্যই তুমি জিজ্ঞেস করে নেবে যে এসি চলবে কিনা, তা না হলে পরে কিন্তু এসি চালাবে না। আমি সেই হিসেবে ভাড়া করে নিয়েছিলাম এবং এসি চালু দিতে বলি, কিন্তু একটা জিনিস আমি ভুল করেছি, সেটা হচ্ছে আমি এইটা জিজ্ঞেস করিনি যে তোমার গাড়ি কি সরাসরি ভেলোর যাবে কিনা, যেটা আমাদের অবশ্যই প্রশ্ন করা উচিত। ইন্ডিয়া আসলে তুমি যদি 100 কিলোমিটার বা 150 কিলোমিটারের জন্য যদি ট্যাক্সি ভাড়া করো, তাহলে এই প্রশ্নটা অবশ্যই আগে করবে যে তুমি নিজে যাবে কিনা। এই হারামজাদা করেছে কি, জাস্ট একটা যাত্রী ধরেছে, মানে আমাকে ধরেছে, তারপর কল লাগানো শুরু করেছে, বা ওদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ট্যাক্সিওয়ালাদের, যে ভেলোর থেকে কোন গাড়ি এসেছে যেটা খালি এখন যাচ্ছে সেই গাড়িতে আমাকে উঠিয়ে দিবে, মাঝখান থেকেও খাবে হচ্ছে কমিশন।
চিন্তা করো। তো আমি তো বোঝার পরে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এই কাজটা কেন করলে, যে গাড়ি সরাসরি ভেলোর যে আমি সেটা তো উঠতাম। বলে প্লিজ স্যার রুকিয়ে, স্যার প্লিজ রুকিয়ে। তো এভাবে করতে করতে আমাকে পাক্কা 40 মিনিট দেরি করিয়েছে। এদিকে আমি সকাল থেকে আবার খাইনি, পেজে গিয়েছে 12টা, মানে মোটামুটি অনেক টাইম ওয়েস্ট করেছো আমার। তারপরে কি করবো, খেতে হবে কিছু। সামনে দেখলাম একটা ফলের দোকান, সেখানে গিয়ে কমলা দেখলাম, কমলা খাবো, কারণ এটা একমাত্র ফল যেটা আমি না ধুয়ে খেতে পারবো। তো বললাম কেজি কত, বলে 80 টাকা। বাহ, আমি বললাম ইন্ডিয়ায় কমলা এত সস্তা, মনে বললাম জিতছি। এরপর যখন কমলা আমি এনে খাওয়া ধরলাম, যখন আমি সিলতে গিয়েছি, ভাই কমলার চামড়া সিলেই না। তারপর খোলার পরে দেখি ভাই এটা তো দেশি কমলা, মানে আমাদের দেশে যে তোমার ইউরোপিয়ান কমলাগুলো আসে সেগুলো না, দেশি ফলানো কমলা, জাস্ট জাম্বুরা মনে করো। তখন আমি বললাম আলামিন তুই ঠকছোস, আবারও ঠকছোস। আর এই ট্যাক্সি ড্রাইভার পাক্কা 1 ঘন্টার সময় নষ্ট করার পরে ওই রিটার্নের যে ট্যাক্সি ড্রাইভার, যে আর কি খালি যাচ্ছে চেন্নাই থেকে ভেলোর, সেই ট্যাক্সি ড্রাইভার আসে। তো এরপর ওরা নিজেদের মধ্যে কথা বলছে, দেখতে পাচ্ছ টাকার লেনদেনও হলো। আর এই ফার্স্ট কিন্তু আমি ইন্ডিয়াতে এসে টয়োটা গাড়িতে উঠেছি। নর্মালি ইন্ডিয়ার সকল ট্যাক্সি সুজুকি নয়তো অন্য কোম্পানি, টয়োটা থাকে না। তো যাই হোক সেটা বড় কথা নয়। এই ড্রাইভার যখন আসলো, আমি আগে বলে নিয়েছি যে এসি অন থাকবে কিনা, আর বরাবরের মতো আমি তো সবগুলো গাড়ির নাম্বার রাখি। তো গাড়ি চলার পরে আমি ড্রাইভারকে ফ্রাঙ্কলি জিজ্ঞাসা করি কত টাকা কমিশন দিলে ওকে। তো ড্রাইভার কথা বলতে চাই না, পরে আমি আসতে দিলাম, সমস্যা নেই, আমাকে তো চেনে না। পরে বলে যে 700 টাকা কমিশন নিয়েছে। চিন্তা করো, ওর কোনো তেল খরচ হলো না, কিচ্ছু হলো না, খালি একটা যাত্রী ধরেছে, 700 টাকা মনে করো যে মাঝখান থেকে ও কামাই নিল। তো যাই হোক গাড়ি চলছে, কিছুক্ষণ পরে আমি দেখি গাড়িতে হঠাৎ করে বাংলা গান শুরু হয়েছে। আমি বললাম যে বাংলা গান এটা কেমনে পসিবল, জিজ্ঞেস করলাম তুমি কি বাংলা বুঝো নাকি। আমি হিন্দিতেই জিজ্ঞেস করেছি কি আপ বাংলা সমঝতে হ্যায়। ও তখন বাংলায় ডাইরেক্ট উত্তর দিয়েছে, হ্যাঁ আমি বাংলা বুঝি, তো আমি বাংলা বলতেও পারি। তো আমি তখন বললাম তুমি ওকে তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এসে কাজ করছো। ও বলে না, আমি আমার বাড়ি ভেলোরেই, কিন্তু এত বাঙালি যাত্রী আসা যাওয়া করে যে ওদের সাথে থাকতে থাকতে আমি বাংলা শিখে গিয়েছি, প্লাস ওরা এসে আমার গাড়িতে এই বাংলা গান চালায়, আমিও বাংলা গানের ভক্ত হয়ে গিয়েছি। চিন্তা করো। আর ও খুবই ভদ্র একটা লোক, প্রচুর সম্মান দেয় যাত্রীদের এবং যাত্রীদের প্রতি প্রচুর কেয়ারফুল। ইভেন ও আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি ব্রেকফাস্ট করেছেন কিনা, বা সিগারেট চা কোনো কিছু আনবো কিনা আপনার জন্য। পরে আমি বললাম আমি তো ব্রেকফাস্ট করার সুযোগই পাইনি, বাজে তখন হচ্ছে 12:30টার মতো। তো এরপর একটা রেস্টুরেন্টে যাই এবং হোয়াইট রাইস অর্ডার দিই উইথ কারি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউথের খাবার, বাট প্রবলেম হচ্ছে সাউথের খাবার ভাই আমি খেতেই পাইনি ভাই, মানে ওদের যে মশলা বা রান্নার যে সিস্টেম তরকারির আমার মানে ভালো লাগে না। আমি মাংস একটু ঝোলও খেতে পাইনি আমি জাস্ট ডাল দিয়ে, আর ওই যে তোমার এই যে এটা হচ্ছে কি বলে জানো, কাঁচকলা, শুধুমাত্র ডাল আর কাঁচকলা দেখিয়েছে, আর কিচ্ছু খেতে পাইনি। তো ড্রাইভারও সকালে ব্রেকফাস্ট করেনি, ও আমার সাথেই বসেছিল এবং আমার যে মাংসগুলো ছিল লাস্টে ওকে দিয়ে দিয়েছি, ভাই তুই খাইয়ে নিও। তো এখানে আমি ড্রাইভারকে বিল দিতে দিইনি, বিলটা আমি দিয়েছি, কারণ আমি বাংলাদেশ থেকে গিয়েছি, একটা মনে করা ব্যাপার আছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে উল্টো ড্রাইভার আমাকে অফার করে আপনি চা সিগারেট কিছু খাবেন কিনা। তারপরে ড্রাইভার নিয়ে যায় এবং ওখানে আমরা চা সিগারেট খাই, বাট ওইখানে ড্রাইভার আবার আমাকে বিল দিতে দেয়নি। আর এখানে আরেকটা কথা বলতেই হচ্ছে, যখন আমরা ভেলোরের মোটামুটি কাছাকাছি চলে গিয়েছি 40-50 কিলোমিটারের মধ্যে, তখন হঠাৎ করে চারপাশে প্রকৃতি আর রাস্তা ভাই এত সুন্দর লাগছিল আমার কাছে। আর তারপর আমি গাড়ির সামনে এসে বসে এবং দেখতেই পাচ্ছ ভাই ভিউটা কি ভাই, রাস্তার ভিউ কি ভাই, মানে প্রথমে জার্নিটা বোরিং মনে হলো, এরপরে যখন ভেলোরের কাছাকাছি আসি তখন এই জার্নিটা আমি এনজয় করছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছিল আরো চলুক না, আরো 1 ঘন্টা লাগুক না, কোনো সমস্যা নাই, রাস্তারও বেশি থাক, কোনো সমস্যা নাই। তো চেন্নাই থেকে মোটামুটি 3 ঘন্টা 140 কিলোমিটার কাভার করে আমরা ফাইনালি সিএমসি হসপিটালের সামনে আসি এবং এরপর একবারে সিএমসি হসপিটালের সামনের হোটেলেই ঢুকি, কিন্তু সেখানে বাংলাদেশি বা ফরেন কেউ অ্যালাউড না, শুধুমাত্র ইন্ডিয়ানরা থাকতে পারবে। তো এরপর তার পাশের হোটেলে যাই, সেখানে বলে হ্যাঁ বাংলাদেশি স্যার ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আর এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, মানে ওই যে আমি বললাম যে বাংলাদেশি অ্যালাউ না এই হোটেলে, ব্যাপারটা খারাপভাবে নিও না, এটা বাংলাদেশি বলে হিসাব না, ফরেন কেউ অ্যালাউ না আর কি। অ্যাকচুয়ালি হয়েছে কি, তুমি তোমার হোটেলে যদি বিদেশি কাউকে রাখতে চাও তাহলে তোমাকে আলাদা একটা সার্টিফিকেট বা আলাদা একটা তোমার লাইসেন্স থাকতে হবে সরকারের পক্ষ থেকে। তো কিছু কিছু হোটেলে লাইসেন্স নেই, সেই হোটেলগুলো বাংলাদেশি বা ফরেন কাউকে রাখতে পারে না। তো এটা তুমি বাংলাদেশি বলে প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে হোটেলের, সেই হোটেলের মনে করো ফরেন সার্টিফিকেটটা নেই বা এরকম একটা কিছু। তো একেবারে সিএমসি হসপিটালের সামনে আমি হোটেলটা পেয়েছি এবং আমি মনে হয় 2-1 ভুল বলেছি, হসপিটালের নাম সিএমএস বলে ফেলেছি, যাই হোক সেটা বড় কথা নয়। এই হোটেল আসার পরে যে জিনিসটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে এইরকম একটা পজিশন, একেবারে হসপিটালের সামনে এই হোটেলের রুম ভাড়া হচ্ছে মাত্র 1400 টাকা, 1600 টাকা, সিঙ্গেল 1400, ডাবল হচ্ছে 1600। তো আমি পুরো অবাক হয়ে গেলাম, মানে কলকাতার চেয়ে বা চেন্নাই অন্যান্য জায়গার চেয়ে এখানে রুম ভাড়া অনেক কম। আর আমার রুমটাও পেয়েছিলাম ভাই একেবারে মন মতো, ছাদের মধ্যে রুম, দেখতেই পাচ্ছ চারপাশে একেবারে খোলামেলা, তোমার বোরিং লাগলে তুমি ছাদে আসতে পারবে। নর্মালি তুমি অন্য কোনো হোটেলে তুমি ইন্ডিয়ার এরকম সুযোগ সুবিধা হবে না যে ছাদে এসে তুমি আড্ডা দেবে বা ছাদে টাইম স্পেন্ড করতে পারবে। তো যাই হোক এখন আমি পুরো নিশ্চিন্ত, বাট আজকে আমি হসপিটালে যাব না, আজকে আমি বিশ্রাম করবো, কালকে হসপিটালে গিয়ে খোঁজ খবর নেবো আর কি। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং কালকে কি করি সেটা আমি পরের ভিডিওটা আপডেট করে দেবো।
Only one room over here, right? एक रूम ही इधर पे. Okay, okay, thank you. हाँ हाँ, nice, nice, very nice.